চলে আসলাম লাইভে। জুয়েল ভাই কেমিস্ট্রি সিলেবাসের উপরে একটা সংক্ষিপ্ত মানে আলোচনা এখন পেশ করবে তোমাদের মাঝে, সবার মাঝে। কি বললেন? দিয়ে দিলাম, আমার দিয়ে দিলাম। ও আচ্ছা, এটা করা যায় নাকি? আপনার গ্রুপের আরও দেখতে পাবে যদি উজ্জ্বল শিক্ষালয়ের ইয়ে না থাকে, মেম্বার না হয় তো দিতে হবে। আমি দেখলাম না, পাচ্ছিলাম। হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু টাইম নিই, সবাই জয়েন করি। 30-35 সেকেন্ড টাইম নেবো আমরা। এরপর খুবই অল্প সময় আমরা কথা বলবো এটা নিয়ে। আমি সকাল থেকে দেখলাম তো তোমরা এটা নিয়ে বেশ কথা বলতেছো, বেশ বিভ্রান্তমূলক বিষয় তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় আজকের লাইভটা করার পর তোমাদের মনের অনেক প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত প্রায় 110 স্টুডেন্ট ক্লাসে তো না, আজকে লাইভে জয়েন করছে। হ্যাঁ, আমরা একটু বয়াটার অবস্থা দেখি। আমাদের বয়া, আমার উজ্জ্বল ভাই দুজনেরই বয়াটা খুব ডিস্টার্ব করে। একটু দেখে নিই যে আজকে কি অবস্থা। এই মহেন্দ্রেক্ষণে এসে বয়া ঠিক মতো কাজ করে কি না। সম্ভবত বয়া কাজ করছে। একটু খালি তোমরা আমাকে বলো ভাই, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্টে জানাও। ঠিক মতো কাজ। নাফিস, ভালো আছি ভাইয়া। একটু প্লিজ আমাকে জানাও। সম্ভবত বয়া কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, আমি আজকে লাইভে আছি। উজ্জ্বল ভাই ক্যামেরার পিছনে আছে। উজ্জ্বল ভাইকে প্রয়োজন হলে আমি অবশ্যই ডেকে নেব। উজ্জ্বল ভাই থাকলে আমি, তোমার জানো, আমি সব ব্যাপারে কথা বলতে সাহস পাই। তো তোমরা জানো যে 2021-এর ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাসটা তৈরি করা হয়েছে। যে কোনো কাজই তুমি করো না কেন, ভালো হোক খারাপ হোক, ভালো হলেও তার সমালোচক থাকবে, খারাপ হলেও তার সমালোচক থাকবেই। যার যে কাজটা, তারা সেই কাজটা হয়তো করেছে। এখন সেই কাজটাকে কিভাবে আমরা পজিটিভলি ইউজ করতে পারি, পজিটিভলি চিন্তা করতে পারি, সেটা আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। উজ্জ্বল ভাই সামনেই আছে, বোধহয় ম্যাথের সিলেবাসটা মোটামুটি নর্মালি ছোট হয়েছে না উজ্জ্বল ভাই? ভালো হয়েছে। ম্যাথ বা ফিজিক্স বা বায়োলজি এটা নিয়ে তোমাদের মধ্যে যতটা না প্রশ্ন, তার চেয়ে বেশি প্রশ্ন হয়েছে কেমিস্ট্রিটা নিয়ে। আসলে কারণটা হলো কেমিস্ট্রির অধ্যায় হচ্ছে মোট 5টা 10টা। সেখান থেকে তোমরা জানো ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এবং সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়টা সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, এবং ভিতরের বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে নির্দিষ্ট কিছু টপিকস বাদ দেওয়া হয়েছে আসলে। এবং এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তটা বেশি তৈরি হয়েছে। আমি আগে সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর তোমরা অনেকেই চিন্তা করছো যে অ্যাডমিশন টেস্ট যখন তোমাদের হবে আর কি, 2021 সালের অ্যাডমিশন টেস্ট যখন হবে, তাহলে কি আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই হবে নাকি পুরা বইয়ের উপর আসলে অ্যাডমিশন টেস্ট হবে, সেটা নিয়েও আমি আসলে কথা বলবো। ওকে, তো আমরা আগে একটু, যেহেতু ম্যাথ বা ফিজিক্স বা বায়োলজি এগুলো সিলেবাস নিয়ে তেমন একটা কথা ওঠে নাই, কথাটা উঠছে মেনলি কেমিস্ট্রি সিলেবাসটা নিয়ে, তাই আমরা একটু সিলেবাসটা দেখতে চাই যে কেমিস্ট্রি সিলেবাসটা কতটুকু ছিল এবং সেখান থেকে আসলে কতটুকু বাদ দেওয়া হয়েছে, সেটা আমরা একটু এক নজর দেখে নিতে চাই। ওকে, আমরা আগে ফার্স্ট পেপারটা দেখে নিই। তো দেখো, ফার্স্ট পেপারের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা তো পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে গুণগত রসায়ন, রাদারফোর্ড বোর মডেল এটা আছে, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর, ইলেকট্রন বিন্যাস এগুলো আছে। এখান থেকে বাদ দেওয়া হয়েছে দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালী, সেটা বাদ দিয়েছে। বাট বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী কিন্তু রেখেছে। তার মানে বর্ণালীর সম্পর্কে তোমার ধারণা লাগবেই। জাল, পাসপোর্ট, চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মি ব্যবহার, রোগ নির্ণয়, এমআরআই পরীক্ষার মূলনীতি, এগুলো পোলাপান নর্মালি ব্রডের জন্য কখনোই পড়তো না, এমসিকিউর জন্য পড়তো। এখন সেগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। ওকে, আমাদের শিক্ষা পরীক্ষাটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। দ্রাব্যতার গুণফল মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এটা রেখে দিয়েছে। আর আইন শনাক্তকরণের মধ্যে আমি যেগুলো ব্ল্যাক করে দিয়েছি সেগুলো সিলেবাসে নতুন দিয়েছে।
আর যেগুলো ব্ল্যাক করা নাই সেগুলো বাদ দেওয়া হয়েছে আর কি। এই যে ক্যাটায়ন যেগুলো ছিল তার মধ্যে ক্যালসিয়াম, ফেরাস, ফেরিক, জিঙ্ক, এই ক্যাটায়ন শনাক্তকরণগুলো বাদ দেওয়া হয়েছে। এই সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কপার এবং অ্যামোনিয়াম, এই 4টা ক্যাটায়ন শনাক্তকরণ রাখা হয়েছে। আর অ্যানায়ন যে 3টা ছিল সিলেবাসে 3টায় রাখা হয়েছে। আর জৈব যৌগের বিশোধন অংশ থেকে পুরোটাই এগুলো বাদ দেওয়া হয়েছে। পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এগুলো সব বাদ দেওয়া হয়েছে। এই হলো আমাদের গুণগত রসায়নের ইয়ে। আর তৃতীয় অধ্যায় যেটা ছিল আমাদের মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অংশের পৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম অংশে প্রায় ইম্পর্টেন্ট টুকু শুধু রেখে দিয়েছে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ, আর এখানকার যতগুলো পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে শুধুমাত্র ইম্পর্টেন্ট 4টাই রেখেছে। পোলাপান এই 4টাই মেনলি পড়ে, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা। জাস্ট পর্যায়বৃত্ত ধর্ম কমপ্লিট, এখান থেকে আর নাই। রাসায়নিক বন্ধনে এসে অরবিটাল অধিক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ, মেনলি সংকরণ, সহজ কথা সংকরণ, এবং সংকরণ থেকে যে জ্যামিতিক গঠনটা পাই আমরা, মুক্ত ইলেকট্রনের প্রভাব, এগুলো রেখে দিয়েছে। পোলারিটি, পোলার আয়ন, অর্থাৎ যেগুলো আসলে পরীক্ষায় স্টুডেন্ট পড়ে সেগুলো সবটুকুই রেখে দিয়েছে। এই যে হাইড্রোজেন বন্ধন, জাস্ট যেগুলো থেকে কোশ্চিন মেনলি হয় পরীক্ষায়, যেগুলো স্টুডেন্টরা পরীক্ষার জন্য পড়ে সেগুলো রেখে দিয়েছে। আর যেগুলো স্টুডেন্টরা বাদ দিয়ে দেয়, পড়ে না, সেগুলো কিন্তু সিলেবাস আসলে রাখে নাই। আমি পুরো সিলেবাসটা তোমাদের আগে দেখাবো, তারপর এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। রাসায়নিক পরিবর্তন অধ্যায় হিউজ পরিমাণ বাদ দিয়ে দিয়েছে। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে তোমরা জানো 4টা অংশ থাকে। নয়ন বসো। রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা এবং রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, এই 4টা টপিক্সের মধ্যে প্রথম টপিকসটা পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। দেখো, রাসায়নিক বিক্রিয়ার বেগ, গতিবিদ্যা অংশটুকু কিন্তু নাই। রাসায়নিক সাম্যাবস্থা, এই যে কেপি, কেসি মানে সাম্যাবস্থা পুরোটাই রেখেছে। অম্লক্ষারক সাম্যাবস্থার ইম্পর্টেন্ট পুরোটাই রেখেছে। হ্যাঁ, লাসা তেলের নীতি আছে। উজ্জ্বল ভাই বলছে লেশালার নীতি, আর লাসা তেলের নীতি আছে সিলেবাসে। শিল্প উৎপাদনে লাসা নীতির প্রয়োগ, এটা বাদ দিয়ে দিয়েছে অবশ্য। আর অম্লক্ষারক সাম্যাবস্থা থেকে ইম্পর্টেন্ট যে অংশটুকু পিএইচ, পিওএইচ, বাফার দ্রবণ, এগুলো সব রেখে দিয়েছে। আর রাসায়নিক বিক্রিয়া শক্তির যে রূপান্তর, সেটা পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। এই হলো আমাদের ফার্স্ট পেপার সিলেবাস। তোমরা নিশ্চয়ই এতক্ষণ সিলেবাসটা দেখলা। জাস্ট সেকেন্ড পেপারটা একটু হাইলাইট করব, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, কি করা উচিত না, অ্যাডমিশনের জন্য কিভাবে চিন্তা করবা, কিভাবে চিন্তা করবা না। আশা করি শেষ পর্যন্ত তোমরা লাইভে থাকবা আমার সঙ্গে। পরিবেশ রসায়ন থেকে সব জলস্টার মলস্টার সব বাদ দিয়ে দিয়েছে। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টন, আংশিক সব গ্রামের সূত্র, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে অংশটুকু আছে পুরোটাই রেখে দিয়েছে। রাসায়নিক গতিতত্ত্বের স্বীকার্য, আদর্শ বাস্তব গ্যাস, বিচ্যুতি, মানে বললাম না, তোমরা খেয়াল করে দেবে এগুলোই কিন্তু পরীক্ষার জন্য পড়ো, মানে পরীক্ষার জন্য যেগুলো পড়ো তার পুরোটাই রাখা হয়েছে। এই যেগুলো মাঝখান থেকে বাদ দেওয়া হয়েছে, সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার কোনো গ্যাস সূত্রের প্রয়োগ, বজ্রপাতে এই যে নাইট্রোজেন ফিক্সেশন যেগুলো ছিল, অ্যাসিড বৃষ্টি, সিএফসি সব বাদ দেওয়া হয়েছে। আবার সেই যে অ্যাসিড ক্ষারের যে তত্ত্বটা আছে, আরেনিয়াস, ব্রুনস্টেড, লাউরি, লুইস মতবাদ, এগুলো রাখা হয়েছে। আর সারফেস ওয়াটারের বিশুদ্ধতার যে মানদণ্ডটুকু সেটা রাখা হয়েছে। আর এই বর্জ্য টর্জ্য এগুলো অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে আমাদের স্টুডেন্টদের প্রবলেম কিন্তু এই জায়গাতে হয়েছে, বুঝছো, যে সবাই ভাবছে যে শুধুমাত্র 2টা অধ্যায় বোধহয় বাদ দেওয়া হয়েছে। 2টা অধ্যায় পুরোটাই বাদ দেওয়া হয়েছে, আর সিলেবাসটা ছোট করে দেওয়া হয়েছে। আসলে জৈব রসায়ন, তোমাদের ভাষা একটা আতঙ্কের নাম আর কি, জৈব রসায়ন, সমগোত্র শ্রেণী, কার্যকরীমূলক, এই দেখো নামকরণ, সমানতা, প্রকারভেদ, অ্যারোমেটিক, হাইড্রোকার্বন, অ্যালোফেটিক, অ্যারোমেটিক, দেখো পুরোটাই বিক্রিয়াটিকে সবই প্রায় রেখে দিয়েছে। শেষের যে অংশগুলো আছে এই যে এগুলো বাদ দিয়েছে, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডিটল, এগুলো সব বাদ দিয়ে দিয়েছে আর কি। এই যে আমি পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়নের মোলার ঘনমাত্রাটা দিয়ে দিয়েছে, মোলারিক শতকরা পিপিএম এর রূপান্তর দিয়েছে। অ্যাসিড ক্ষার মানে অম্লমিতি, ক্ষারমিতির যে অংশটুকু, আর জারণ বিজারণ, এই যে নির্দেশক, আমি কি বললাম তোমাদের, যেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ো সবটুকু রেখে দিয়েছে। এই যে দেখো ইম্পর্টেন্ট। তড়িৎ রসায়ন, পরিবাহিতাটুকু দিয়েছে, ফ্যারাডের সূত্র দিয়েছে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কোষ যেটা, তড়িৎ দ্বার বিভব, এই যে। আর এই যে তোমরা যারা কষ্ট করে অলরেডি 1 প্রকোষ 2 প্রকোষ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ টোষ যেগুলো পড়েছিল, লিড, অ্যাসিড, ব্যাটারি, সব এগুলো সিলেবাস থেকে বাদ দিয়েছে। আর পঞ্চম অধ্যায় তো সিলেবাসে নাই। তো এতক্ষণ আমি আশা করি তোমরা সিলেবাসটা দেখে নিলা। এখন আমি তোমাদের কাছে আসি ভাই একটা জিনিস, সেইটা হচ্ছে যা হবার তা হবে, যা হবার তা হয়ে গেছে, ওটা নিয়ে ভেবে খুব একটা লাভ হবে না। অতএব সেই জিনিসগুলোকে আমরা পজিটিভলি কিভাবে নিজেদের জন্য চিন্তা করতে পারি সেটাতে আসো আগে। খেয়াল করো, অনেকেই কিন্তু, যেমন তোমরা আমার কাছে যারা সেকেন্ড ইয়ার কোর্সটা কমপ্লিট করেছো, তাদের কিন্তু আমি সেকেন্ড পেপার কোর্সটা কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে।
তো এখন দেখো একটা অধ্যায় থেকে কিন্তু মাঝখান থেকে যদি টপিকস বাদ দেওয়া হয়, তাহলে আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে কোন একটা অধ্যায়ের টপিকস বাদ দিলে কিন্তু অধ্যায়টা ছোট হয়ে যায় না। কারণ ওই টপিকসের সাথে যে টপিকসটা রিলেটেড সেইটা যদি আবার থেকে যায়, তাহলে আলটিমেটলি আমাকে তো টপিকসটা পড়তেই হবে। এমনি নর্মালি বর্ণালী বাদ দিয়েছে, বাট হাইড্রোজেন বর্ণালী দিয়েছে, তো আমি বর্ণালী সম্পর্কে ধারণা না থাকলে আমি হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে কিভাবে ধারণা পাবো? আর জৈব যৌগের ব্যাপারটা তুমি চিন্তা করো ভাইয়া, একটু দেখো তোমরা শ্রেণী বিভাগ বাদ, তো পড়তে তো এমনি শ্রেণী বিভাগ লাগবে। এই যে দেখো অ্যালোফেরিক যৌগের সংযোজন বিক্রিয়া দিয়েছে, তারপর দেখো এখান থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন রাখছে, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যামিন রাখছে, আবার অ্যালকাইল, অ্যারাইল, হ্যালাইড এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। এইটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এর সাথে অনেক কিছু রিলেটেড। তোমরা জানো যে অ্যালকাইল বা অ্যারাইল, হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল, ফেনল তৈরি করতে পারি, তো ওগুলো তৈরি করতে গেলে তো আলটিমেটলি পড়তেই হবে। তার মানে সিলেবাসটা যদি খুব ছোট করে দেয়, মানে সিলেবাসটা ছোট করে যদি অধ্যায় বাদ দিয়ে দিত, যেমন আমার কাছে মনে হচ্ছে যদি পঞ্চম অধ্যায়টা বাদ দিয়ে দিত ফার্স্ট পেপারে, তাহলে কোনো প্রবলেম হতো না। কিন্তু অধ্যায় রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র অধ্যায়ের ভিতর টপিকগুলো ছোট করে দেওয়া হয়েছে। এতে যে সিলেবাসটা খুব ছোট হয়েছে তা না, তবে কিছুটা ছোট হয়েছে। কারণ যেগুলো তোমাদের মেনলি মুখস্থ টুখস্থ করতে হতো, টিচাররা খুব বেশি পড়ায় না, পড়াইতেও না, সেগুলোই কিন্তু তোমাদের বাদ দিয়ে দিয়েছে। ওকে, তবে কিছুটা সিলেবাস অবশ্যই ছোট হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি বলছি কেমিস্ট্রি সিলেবাস ছোট হয়েছে, এখন তোমাদের হয়তো অনেকের অভিমত হতে পারে তাহলে অধ্যায় বাদ দিয়ে দিতে পারতো। আসলে কেমিস্ট্রি অধ্যায় তো 5টা ভাই, বুঝছো? এখন এখান থেকে অধ্যায় বাদ দিলে তো বিশাল একটা টপিক বাদ পড়ে যায়। এই জন্য তারা হয়তো বিশেষজ্ঞ টিম যারা সিলেবাসটা তৈরি করেছেন, তারা হয়তো চিন্তা করেছে যে যেগুলো স্টুডেন্ট হয়তো কম পড়ে বা পড়তে হয় না, সেগুলো হয়তো বা সিলেবাসে রেখে দিয়ে, বাদ দিয়ে দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট স্টুডেন্ট পড়ে সেগুলো তো সিলেবাসে রেখে দিয়েছে। অতএব অবশ্যই কিছুটা ছোট হয়ে গেছে সিলেবাসটা। তাহলে এই সিলেবাসটা আমরা পড়বো, অর্থাৎ 2021-এ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা অবশ্যই শর্ট সিলেবাস থেকেই পড়বা। বাংলাদেশ তো একটা আজব দেশ, তোমরা জানো। আজকে আমি এটা নিয়ে লাইভ করছি, কালকে যে আবার ঘোষণা আসবে না যে কেমিস্ট্রি সিলেবাসটা ঠিকমতো হয়নি, নতুন করে আবার দেওয়া হলো, কিছু করার নাই, ওটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপাতত যেহেতু এই সিলেবাসটা এসছে, আমি তো এটা নিয়েই বলতেছি যে সিলেবাস অবশ্যই কিছুটা ছোট হয়েছে। এই যেমন কার্যকরী মূলক শনাক্তকরণ, আয়ার, রশ্মি টশ্মিগুলো, ব্যবহার ট্যাবারগুলো, এগুলো স্টুডেন্টের কাছে একটু ঝামেলায় মনে হতো, সেগুলো বাদ দিয়ে দিয়েছে। তবে আমি আশার বাণী হচ্ছে কেমিস্ট্রি সিলেবাসটা অবশ্যই ছোট হয়েছে, এবং যে টপিকগুলো তোমাদের প্যারা দিত সাধারণত সেগুলো বাদ দেওয়া হয়েছে। তবে তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের নিজেদের স্বার্থে পরবর্তী টপিক বোঝার জন্য পড়তে হবে। সুতরাং এখান থেকে তোমরা বের হয়ে এসো। সিলেবাস বড় রেখে দিয়েছে, এত বড় সিলেবাস পারবো না, এখান থেকে বের হয়ে এসো তোমরা। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের। এখন কথা হচ্ছে যে অ্যাডমিশন জন্য আমরা আসলে কি হবে, আমি উজ্জ্বল ভাই সামনে বসে আছে, অবশ্যই উজ্জ্বল ভাই আমার সাথে এগ্রি করবে এটা। আমরা অ্যাডমিশন এই দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখেছি, অ্যাডমিশন টেস্টে তোমাদের নতুন যে সিলেবাস, সেই সিলেবাস থেকে তো প্রশ্ন হয়, পুরাতন সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন দিত। তোমরা যারা বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি করো, তারা ঘাটাঘাটি করে দেখবা যে সিলেবাস থেকে তো প্রশ্ন হয়, পুরাতন সিলেবাস থেকেও প্রশ্ন হতো। সেখানে তোমাদের সিলেবাসেরই জিনিস, ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য সিলেবাসটা কমায় দেওয়া হলো। আমার ধারণা, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি, এটার কোনো ভিত্তি নাই। আমার ধারণা অ্যাডমিশন টেস্ট যখন হয়, ইউনিভার্সিটিগুলো তো জানো সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, তারা কিন্তু এটা হয়তো দেখবে না, তারা পুরো বইটা থেকেই প্রশ্ন করবে। এবং পুরো বই থেকে তো প্রশ্ন হয় বললাম তো, যে পুরাতন সিলেবাসের বই থেকেও প্রশ্ন হয়, এটা অ্যাডমিশন টেস্টে হয়। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে অ্যাডমিশন টেস্টে আমরা ধরে নিচ্ছি পুরো বই থেকেই প্রশ্ন হবে। তোমাদের তাহলে কথা হবে, তাহলে ভাই এখন আমরা কি করব, পুরো বইটাই পড়বো নাকি আসলে এই শুধুমাত্র শর্ট সিলেবাস সেটা পড়বো? এটাও আমার ব্যক্তিগত অভিমত। ধরো যারা অলরেডি অনলাইনে হোক আর যেভাবে হোক না কোর্সটা কমপ্লিট করে ফেলেছ, তারা তো শুধু রিভাইজ করবা। আর যাদের ধরো কমপ্লিট করার নাই, আসলে একটা কথা মাথায় রাখবা ভাইয়া, তোমরা যত গুড় তত মিষ্টি। সময় তুমি যত বেশি দিবা তত বেশি ফিডব্যাক ভালো পাবা, সময় কম দিবা ফিডব্যাক কম পাবা তুমি। তো যেহেতু আমাদের পরীক্ষার সিলেবাসটা দিয়ে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি আগস্টের মাসের দিকে হয়তো বা গিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে। এখন অনেক টাইম আছে, এটা ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5-6 মাসের মতো তোমরা টাইম পাচ্ছ। এই মাস 6-এর মধ্যে যদি তোমরা কমপ্লিট করতে পারো পুরো বইটা তো করবা, যদি না পারো তাহলে কি করবা? তাহলে একটা চিন্তা করবা, বুঝছো? বুদ্ধিমানেরা কোনো কিছু আগেই চিন্তা করে। তুমি আগে ডিসাইডেড হবা যে তুমি নেক্সট টাইম মেডিকেল প্রিপারেশান নিবা না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিবা। ধরো তুমি মেডিকেল প্রিপারেশান নিতে চাও,
তাহলে মেডিকেলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়? মেডিকেলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় তোমরা জানো। মেডিকেলে প্রশ্ন হয় রসায়ন, তারপর পদার্থ, তোমরা জানো রসায়নে 25, পদার্থে 20, জীববিজ্ঞানে 30, ইংলিশ 15 আর জেনারেল নলেজে হয় 10। এই হলো 100 মার্কের প্রশ্ন হয়, তাই না? তাহলে নেক্সট টাইম, এখনই তোমাকে এই জন্য সিদ্ধান্তটা নিতে হবে, নেক্সট টাইম যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাহলে একটা বিষয় তুমি চিন্তা করবা, এখানে ম্যাথ কিন্তু লাগছে না। তাহলে ম্যাথ যেহেতু লাগছে না, আচ্ছা কে কে আছে? আচ্ছা বউ মল যদি বলো মরসে রেখে আসবেন হয়। ও আচ্ছা ঠিক আছে। তাহলে মেডিকেলে যেহেতু ম্যাথ লাগছে না, তাহলে ম্যাথটা অবশ্যই তোমরা ওই শর্ট সিলেবাসটাই পড়বা। উজ্জ্বল ভাই কি বলেন? যেহেতু মেডিকেলে ম্যাথ লাগছে না, তাহলে ম্যাথটা তোমরা শর্ট সিলেবাসটাই পড়বা, কোনো অসুবিধা নাই, কারণ ম্যাথ এখানে নাই। মেডিকেল যারা প্রিপারেশন হবে, আমি আসবো, মেডিকেল যারা নিবে আসতেছি, এখানেও ওখানে আসতেছি। ম্যাথ তোমরা অবশ্যই শর্টটাই পড়বা। ওকে, এই পদার্থ বিজ্ঞানে তোমরা জানো যে মেডিকেলে খুব জটিল প্রশ্ন হয় না, মেডিকেলে কিন্তু পদার্থর খুব সহজ প্রশ্ন হয়। তাই তোমরা চাইলে এটাও তোমরা ওই শর্টটাই পড়তে পারো। প্রয়োজনে তখন তো আরো ইন্টারমিডিয়েট পরীক্ষার পর 3 মাস টাইম পাবা, তখন দরকার বাকিগুলো পড়বা। বাট রসায়ন এবং জীববিজ্ঞান, এই রসায়ন এবং জীববিজ্ঞান এই দুইটা অবশ্যই তোমরা ফুল বইটাই পড়বা, কারণ জীববিজ্ঞান এবং রসায়ন এই দুটার প্রশ্ন মেডিকেলে খুব ভিতর থেকে হয়। ওকে, এই যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা আমার ব্যক্তিগত অভিমত এইভাবে পড়তে পারো। বুদ্ধিমান তারাই, মাথায় রাখবা, যারা সময় উপযোগী সিদ্ধান্ত নেয়। ওকে, এটা হলো মেডিকেলদের জন্য বললাম ভাইয়া আমি। এই দেখেন ভাই, এখন একটু ক্লিক করতে হবে, তারপর আসবে এটা, এবার আসবে। এইবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, আমরা বুয়েটকে স্ট্যান্ডার্ড ধরে নিই। তোমরা জানো যে পদার্থ বিজ্ঞানে প্রশ্ন হয় 200 মার্ক, রসায়ন 200, আর ম্যাথ, এটা বা ইংলিশে লিখলাম না, আচ্ছা ঠিক আছে, গণিত এখানে হলো 200 মার্ক। তার মানে এখানে কিন্তু দেখো তোমার জীববিজ্ঞান লাগছে না। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, তাহলে ইংলিশ, এই ইংলিশগুলো অ্যাডমিশন ইংলিশগুলো আলাদা ইংলিশ হয়। তোমরা জানো যে ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো তোমরা, শুধু ম্যাথ না, আমি ম্যাথটা শুধু হাইলাইট করেছি, বাকিগুলোও তাই। আইসিটি, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, এগুলো তোমরা শর্ট সিলেবাসটাই প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, পদার্থ তো বললাম তোমাদের, রসায়ন এবং জীবটা ভালো করে নিবা। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা, তাহলে এক্ষেত্রে ম্যাথ, পদার্থ, রসায়ন এবং ম্যাথ, গণিত, এই তিনটা তোমাকে অবশ্যই পুরো বই প্রিপারেশনটাই নিয়ে রাখবা। জীববিজ্ঞান, জীব, ইংলিশ, বাংলা, আইসিটি, এগুলো তোমরা শর্ট প্রিপারেশন নিবা, কারণ এগুলো তোমার পরবর্তী অ্যাডমিশন টেস্টেও কোনো কাজে লাগবে না। তাহলে তোমাকে শুধু লং প্রিপারেশন নিতে হচ্ছে 3 সাবজেক্ট। আর ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রিপারেশন যারা নিবে তাদের লং প্রিপারেশন নিতে হচ্ছে 2 সাবজেক্ট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমি যে মেডিকেলে চান্স পাবো এই কনফার্মেশন আমাকে কে দিল, বা আমি যে ইঞ্জিনিয়ারিং চান্স পাবো এই কনফার্মেশন আমাকে দিল, ভার্সিটির জন্য কি করব? ভার্সিটির বিষয়গুলো হচ্ছে ভাইয়া, এক এক ভার্সিটির এক এক সিস্টেম অ্যাডমিশন টেস্টের, শুধু অ্যাডমিশনের সিস্টেমটাই এক এক ভার্সিটির এক এক অ্যাডমিশন সিস্টেম, তাই না একই ইউনিভার্সিটির আবার বিভিন্ন ইউনিটে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয়। ওকে, তো এই কারণে তোমার যদি মূল টার্গেট হয় যে ওই ভার্সিটি পড়বা, ধরে নাও ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি কিন্তু একটা সুবিধা আছে, সেইটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে যদি যেটা মেন সাবজেক্ট সেইটা পরীক্ষা দিতেই হয়, যদি 4 সাবজেক্ট থাকে সেটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবা তুমি। তো এক্ষেত্রে তুমি ধরো ঢাকা ভার্সিটির পরীক্ষা দিবা, মেডিকেল প্রিপারেশন, ম্যাথ যদি তোমার 4 হয়, ম্যাথের পরিবর্তে তুমি ইংলিশ প্রিপারেশন নিতে পারবা। আর ম্যাথ যদি মেন হয় তাহলে তোমাকে তো ম্যাথ অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে হয়তোবা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যে টাইমটা পাবা সেই টাইম কিছুটা কাভার করবা তুমি। তুমি যদি সব নৌকায় একবারে পা দাও তাহলে তো ভাই তীরে পৌঁছাতে পারবা না। অবশ্যই যেহেতু সময়টা এরকম হয়ে গেছে, আমরা তো কেউ তো ভাবিনি যে আমাদের এরকম একটা সময়, মানে এরকম একটা অবস্থার মানে মধ্যে আমরা পড়ে যাব, ফলে তোমাকে এইভাবেই চিন্তাটা ভাই করতে হবে। তুমি যদি ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাহলে সেভাবে ঢাকা ভার্সিটির মতো করেই ঢাকা ভার্সিটিতে কোন কোন সাবজেক্ট লাগছে, কোনটা তোমার মেন সাবজেক্ট, কোনটা 4 সাবজেক্ট, সেভাবে ধরো রসায়ন আর পদার্থ তো তোমাকে অ্যান্সার করতে হবে ঢাকা ভার্সিটিতে।
জীব এবং ম্যাথের মধ্যে যদি কোনোটা 4 সাবজেক্ট হয় তোমার, সেটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবা। তো সেইভাবে তোমাকে আসলে চিন্তাটা করতে হবে। একটা বিষয় সবসময় মাথায় রাখবা, যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে বা যে সুবিধাটা পাচ্ছ, যেটাই তোমরা মনে করো না কেন, সেটা তোমার একার জন্য কিন্তু না, এটা সবার জন্য। তুমি যদি প্রবলেম ফেস করো, সবাই প্রবলেম ফেস করবে, কারণ কম্পিটিশন তো একসাথে করবা। এবং তোমরা হয়তো বলবা যে ভাইয়া আপনি কি মোটামুটি কনফার্ম যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা না হয় মূল পুরো বইয়ের উপর অ্যাডমিশনে প্রশ্ন হবে? না, আমি এটা কনফার্ম না, আমার ধারণা থেকে বললাম। এই কারণে চিন্তা করো, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম অ্যাডমিশন আছে, তারা কিন্তু ঠিকই আসবে, তারা কিন্তু পুরো বইটাই পড়ে আসবে। এই বিষয়টা কিন্তু তোমার, যেমন মেডিকেলে তো সেকেন্ড টাইম অ্যাডমিশন আছে, তারা কিন্তু ঠিক পুরো বইটাই পড়ে আসবে। সুতরাং এখানেও একটা ব্যাপার আছে, অতএব তারা পুরো বই থেকেই প্রশ্ন করবে। আরেকটা চমৎকার কথা উজ্জ্বল ভাই বলেছে আজকে আমি লাইভে আসার আগে, যে ভাই আপনি দেখেন এই ইন্টারমিডিয়েট পরীক্ষাতে টিচাররা প্রশ্ন করার সময় যে কি পরিমাণ উল্টাপাল্টা করে ফেলবে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এটা আরও বেশি। কারণ অন্য সাবজেক্ট নয় অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর কেমিস্ট্রি তো অধ্যায় বাদ দেওয়া হয়েছে, টপিক্স বাদ দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করছি। অনার্স সেকেন্ড ইয়ারে যখন আমি পড়তাম, আমাদের জেনারেল কেমিস্ট্রি নামে একটা কোর্স ছিল, সেই কোর্সের সিলেবাসে যেটা ছিল সেইটা টিচাররা পরে ওটা বাদ দিয়ে নতুন একটা সিলেবাস দিয়েছিল। এই মুহূর্তে অবাক হয়ে যাবেন আপনি, যেদিন ওই সিলেবাসটা দেয় সেদিন আমি যাইনি, এবং দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক ওই সিলেবাসটা আমি পাইনি, আমি পুরাতন সিলেবাস দেখেই পড়ে গেছিলাম। ফাইনাল পরীক্ষাতে নতুন সিলেবাস থেকে হয়নি, পুরাতনটা থেকেই প্রশ্ন হয়েছিল। আমি অবশ্য বেঁচে গেছিলাম, তবে আমার বাকি ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছিল। চিন্তা করতে পারো, ইউনিভার্সিটির মতো একটা জায়গায় যেখানে সিলেবাস চেঞ্জ করে নতুন সিলেবাস দিয়েছে, অথচ ফাইনাল পরীক্ষাতে নতুন সিলেবাস থেকে না হয়ে আগের সিলেবাস থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। এমনটা যে হবে না এটা আসলে বলা কঠিন, আমি জানি না কত দূর হবে, কারণ ইন্টারমিডিয়েট এসএসসির মতো একটা বড় পরীক্ষায় সেই পরীক্ষাতে কিন্তু প্রশ্নপত্রে ভুল থাকে। তাহলে আমরা কোন দেশে কোন যুগে বাস করছি, কি হইতে পারে? তা আমি তোমাদের আজকের সব ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু পেরেছি ভাইয়া, আমি এখন একটু তোমাদের কমেন্টগুলো দেখব। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করো, কেউ মজা করো না আর কি, সিরিয়াস প্রশ্নগুলো একটু করবা। আমার যদি সেটা জানা থাকে বা পরামর্শ দেওয়ার মতো থাকে, আমি তোমাদেরকে হেল্প করব সেই বিষয়টাতে। আচ্ছা, ম্যাথ মেন না, মেন 4 হলে এখন আর চেঞ্জ করা যাবে না। প্লিজ একটু প্রশ্ন থাকলে শুধু জানাও ভাইয়া, না হলে আমি লাইভ থেকে বিদায় নেব। প্রায় 22 মিনিট হয়ে গেল আমার কথা বলা। ও আচ্ছা, হৃদয় কর্মকার লিখেছো বায়োলজির বদলে কি আইসিটি দেওয়া যায়? না ভাইয়া, বায়োলজির বদলে আইসিটি দেওয়া যায় না, কারণ আইসিটিটা মাথায় রাখবা মেন সাবজেক্ট, বায়োলজি এবং ম্যাথ এই দুটাকে 4 করা যায়। হ্যাঁ, তনয় ঢালি লিখেছ ভাইয়া তাহলে কি আমরা শর্ট সিলেবাসটাই ফলো করবো, এটাই কি শিওর সিলেবাস? এখন পর্যন্ত ওটাই সিলেবাস, কালকে কি হবে এটা বলা কঠিন। তবে শর্ট সিলেবাস করবো না ফুল সিলেবাস করবা, আশা করি আমার ফুল লাইফটাতে তোমরা সেটা বুঝতে পারছো। যে আমি আরেকবার হাইলাইট করছি, যদি মেডিকেল প্রিপারেশন তুমি নিতে চাও নেক্সট টাইম, তাহলে অবশ্যই শর্ট পড়বা, এই দুটো সাবজেক্ট পারলে মেন পড়ো। আর যদি মনে করো যে এগুলো শর্ট করে পড়বা, কোনো সমস্যা নাই। আবার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, এগুলো ভালো করে পুরোটাই পড়বা, এগুলো শর্ট করে পড়বা। আর কেউ যদি বলো আমার অবস্থা ভয়াবহ, খুবই খারাপ, তাহলে কিছুই করার নাই, তাহলে তোমাকে শর্টটাই পড়তে হবে, যেহেতু সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা আগে পার হওয়ার প্রয়োজনে। আমি তো বললাম তোমাদের প্রথমেই বলেছি ভাইয়া, যত গুড় তত মিষ্টি। যে তোমার যদি অবস্থা খুব খারাপ থাকে, প্রিপারেশন খুব খারাপ থাকে, তাহলে ওসব মেডিকেল ইঞ্জিনিয়ারিং চিন্তা করতে গিয়ে দেখলা মেডিকেল পরীক্ষা দেওয়ার যোগ্যতায় আসলো না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার যোগ্যতায় আসলো না, তাহলে লাভটা কি হলো? তাই তোমার অবস্থা যদি খুব খারাপ থাকে, তাহলে এই শর্ট প্রিপারেশন নেওয়াটাই ভালো। অর্থাৎ মাথায় রাখবা, প্রায়োরিটি দিবা সবার আগে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রিপারেশন কমপ্লিট হওয়ার পাশাপাশি কি করতে পারি সেটা, বাট ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাদ দিয়ে না। আরেকটা মাথায় রাখবা তোমরা, মানে আমাদের নম্বর কিন্তু কমেনি। অর্থাৎ ধরো কেমিস্ট্রির কথা বলি, 100 মার্কের পরীক্ষা, 25 মার্ক প্র্যাকটিক্যাল, 75 মার্ক হচ্ছে ব্রড, 40 50 তো এখন, তাই না? 50 হচ্ছে সিকিউ, 25 হচ্ছে এমসিকিউ। তাহলে যেহেতু আমাদের সিলেবাসটা ছোট হয়ে গেছে, বাট প্রশ্নের প্যাটার্ন ওরকমই আছে, তার মানে খুব ভিতর থেকে কিন্তু প্রশ্ন হবে। তাই যতটুকু সিলেবাস আছে সেইটা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে ভাই, এইটা মাথায় রাখবা।
আচ্ছা, শ্রাবণী কি লিখেছো? ভাইয়া সৃজনশীল তো শুধু শর্ট সিলেবাসের জন্য, অন্য চ্যাপ্টারগুলোর তো না। সৃজনশীল না বলে তো কথা নাই বোকা। সৃজনশীল বলতে তুমি কি বোঝাচ্ছ? এমসিকিউ দুটা একই। আমি যেটা বলতে চাচ্ছি যে মাথায় রাখবা, যেহেতু সব সাবজেক্টের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, যেহেতু সিলেবাসটা শর্ট হয়ে এসছে, প্রশ্নের প্যাটার্ন সেম আছে, সেম পরিমাণ প্রশ্ন হবে, তাই অবশ্যই অল্পের মধ্যে যখন বেশি প্রশ্ন করা হয়, প্রশ্ন কিন্তু বেশি ভিতর থেকে হয়। তাই যতটুকু পড়বা। অভি লিখেছ কেমিস্ট্রি সিলেবাস নাকি চেঞ্জ হতে পারে, হতেই পারে, এটা অস্বাভাবিক না। তো তোমরা যেহেতু আজকে সারাদিন এই বিষয়ে খুব টেনশন করছিলা ভাইয়া, তাই আমার লাইভে আসা। আচ্ছা, মনতে লিখছে উজ্জ্বল ভাইকে দেখে। উজ্জ্বল ভাইকে আমি বলেছি, উজ্জ্বল ভাই আসতে চাচ্ছে না, উনি ক্যামেরার পিছনে থাকতে চান। ওই যে কিছু আসছে আর কি এগুলো। সামিউল তুমি লিখছো ভাই আমার নেটের প্রবলেমের জন্য। এটা মাথায় রাখবা, তুমি যদি অসুস্থ হও, আমি যদি অসুস্থ হই, তোমার শিক্ষক, দেশে যদি অস্থিতিশীলতা থাকে, সব দায়ভারই তোমার, সব দায়ভার তোমাকেই নিতে হবে। আমি সোহাগ ভাইয়ের একটা কথা প্রায় বলি কিন্তু, যে আমাদের অন্যকে দোষ দেওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে ভাইয়া। কারণটা হচ্ছে সব কিছু, ধরো রেজাল্ট তুমি খারাপ করলা, কেউ শুনবে না যে তুমি কি কারণে খারাপ করেছ, ভালো করলেও কেউ বলবে না তুমি কি সুবিধা পেয়েছ। সুতরাং নেট প্রবলেম, পারি নাই, এগুলো কোনো এক্সকিউজ না। তুমি যদি অসুস্থ হয়ে 2 মাস পড়ালেখা করতে না পারো, এই দোষ কি তোমার? তোমার জন্য তো আলাদা প্রশ্ন হবে না ভাইয়া। রেজাল্ট খারাপ হলে কেউ তো না কি, ঠিক আছে সিয়াম, বুঝতে পেরেছো ভাইয়া? আমরা কখনোই অন্যকে দোষ দেব না, সব দোষগুলো আমাদেরই। যে কাজ করে ফলাফলটা তার উপরেই ডিপেন্ড করেন। উজ্জ্বল ভাইকে পোলাপান কিছু বলতেছে। ওই শুধু যেগুলো মোটামুটি যে চ্যাপ্টারগুলো এই শর্ট সিলেবাসের জন্য দিয়েছে সেগুলোর জন্য। আচ্ছা, কি লিখছো মোহাম্মদ নাজমুল? এইচএসসি 20-এর এই অ্যাডমিশন এখনো হয়নি। নীতি নায়করা যাই করুক না কেন, অ্যাডমিশনের চিন্তা ওদের মাথাতেও আছে, তাই 21-এর অ্যাডমিশনে খুব বেশি ক্রেজি হওয়ার বোধ না। তা তো অবশ্যই, আমি তো বললাম ভাই, অ্যাডমিশনে খুব বেশি ক্রেজি হওয়ার দরকার নেই। কিন্তু যারা প্রিপারেশন নিবে, এখনকার কম্পিটিশন তো ভাই বেড়ে গেছে। স্টুডেন্টরা প্রিপারেশন নিতে গেলে ফার্স্ট ইয়ার থেকে ওভাবেই চিন্তা করে নেয় ভাই, বলছে এটা আসবেই। আমি তুমি যতই নিষেধ করি না কেন, স্টুডেন্টের মাথায় এটা আসবেই যে অ্যাডমিশনটা তখন গিয়ে কী করবো, আসলে এটা আসবে। ধরো আগামীকাল তোমার পরীক্ষা, তুমি টেনশন করছো, আমি তোমাকে বললাম টেনশন করে লাভ কি? তুমি কি টেনশন থামাতে পারবা? তুমি যখন পরীক্ষার্থী, টেনশন তোমার হবেই। তো কিছু বিষয় থাকে ভাই, এটা হবেই, আমরা যতই বলি না কেন। ওকে, আমার মনে হয় আর কোনো প্রশ্ন, আর কোনো প্রবলেম তোমাদের নাই। তারপরও যদি থাকে, আমাদের উজ্জ্বল শিক্ষালয় গ্রুপে তোমরা পোস্ট দিও। যদি তোমাদের নতুন করে কোনো কিছু বলার থাকে, আমরা আবার লাইভে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টেনশন না করে যতটুকু সময় পাচ্ছ ততটুকু সময়কে কাজে লাগাও, সময়কে সময় দাও। আমি আশা করি সময় তার প্রাপ্য তোমাকে দিবে। খোদা হাফেজ। ঠিক আছে, উজ্জ্বল ভাই একটু কথা বলবে, শোনো তোমরা। কই খুলে দে। হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম এই লাইভ প্রোগ্রামে সবাইকে। তোমরা এতক্ষণ কেমিস্ট্রির ব্যাপারে জুয়েল ভাই যথেষ্টই বলেছেন এবং অ্যাডমিশন টেস্টে কি করতে হবে সবই মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন। ম্যাথের ব্যাপারে আমি যে সাজেশনটা দিব তোমাদেরকে সেটা একটু শোনো। ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার দিয়েছে, তোমরা জানো, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল লেখা, হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, মানে 3টা চ্যাপ্টার বলা যেতে পারে। ক্যালকুলাস তো একটা চ্যাপ্টার আমরা বিবেচনা করি। তো তোমরা এই মুহূর্তে ফাইনাল পরীক্ষার জন্য এই 4টা চ্যাপ্টারের সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করবা। অ্যাডমিশন টেস্টে সৃজনশীল যখন আমরা প্র্যাকটিস করব মোটামুটি কমপ্লিটলি, তাহলে অ্যাডমিশন টেস্টে রিটেন এক্সামগুলোতে তোমরা এই কয়টা চ্যাপ্টার থেকে মোটামুটি 60% কাভার করতে পারবা। ওকে, মোটামুটি 60% কাভার হবে। তো তোমরা এই 4টা চ্যাপ্টার এখনই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নাই, ফাইনাল প্রিপারেশনের জন্য নিবে। যে চ্যাপ্টারগুলো যারা তোমরা অ্যাডমিশনের জন্য একটু আগে থাকতে চাও, তারা কি করবে, যে চ্যাপ্টারগুলো আমাদের এই শর্ট সিলেবাসের ভিতরে নাই, সেই চ্যাপ্টারগুলো এই সৃজনশীল প্র্যাকটিস না করে শুধু মোটামুটি তোমরা একটা কাজ করতে পারো, প্রশ্ন ব্যাংকগুলো মানে সলভ করে রাখতে পারো। এমসিকিউ মানে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে এমসিকিউ এর প্যাটার্ন, যেভাবে এমসিকিউগুলো আসে, তোমাদের যেমন ইন্টারমিডিয়েটে কীভাবে আসে, এই হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে, এরকম অনেক প্রশ্ন আসে না জুয়েল ভাই? তারপরে হচ্ছে প্যারা দিয়ে আসে, তারপরে হচ্ছে একটা করে অপশন দেওয়া থাকে, সেগুলো আসে,
ব্যাপারটা তো এরকম। বাট অ্যাডমিশন টেস্টে কিন্তু এমসিকিউ এরকম হয় না। আপনি দেখেছেন না জুয়েল ভাই, অ্যাডমিশন টেস্টে কিন্তু ওই যে 4টা অপশন থাকে, একটা ভরাট পূরণ করে আসতে হয়। তো আমরা কি করব জানো, যেগুলো তোমাদের এই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু ওগুলো থেকে প্রশ্ন হবে, এটুকু আমরা মানে ধরেই নিতেই পারি যে সেগুলো থেকেও প্রশ্ন হবে। তাহলে সেগুলো কীভাবে প্রিপারেশন নিবা এইটুকু সময়ের ভিতরে, কারণ ম্যাথের সিলেবাসটা কিন্তু ছোটো করে দিয়েছে, তোমরা দেখেছো। তাহলে বাকি চ্যাপ্টারগুলো অ্যাডমিশনের মতো করে তোমরা প্রশ্ন ব্যাংকগুলো আগিয়ে রাখতে পারো। প্রশ্ন ব্যাংকগুলো টাইপ ওয়াইজ তোমরা এমসিকিউগুলো করে রাখতে পারো, কিন্তু এই ফাইনাল পরীক্ষার মতো এমসিকিউ প্রিপারেশন না, জাস্ট অ্যাডমিশনের জন্য। ওকে, সেকেন্ড পেপারও তাই, যে 4টা চ্যাপ্টার তোমাদের ফাইনাল প্রিপারেশনের জন্য আছে, সেই 4টা চ্যাপ্টার এখন কি করবা, সৃজনশীল প্র্যাকটিস করবা এবং এমসিকিউ প্র্যাকটিস করবা। বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্নের এই কটা চ্যাপ্টারে রিলেটেড যতগুলো এমসিকিউ এসছে সব প্র্যাকটিস করবা। তারপরে সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবা এই চ্যাপ্টারের। তারপরে কি করবা, বইয়ের অনুসরণের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে এমসিকিউ, সেগুলো সলভ করবা। এই জাস্ট এইটুকুই করবা, এর বেশি কিছু করার দরকার নাই। এবার আসো অ্যাডমিশনের সময় যা কি করবা, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার পরে যে তুমি 2-3 মাস সময় পাবা, ওই সময়ে তুমি ওই কয়টা চ্যাপ্টারের উপরে বেশি হাইলাইট, মানে বেশি জোর দিবা তুমি অ্যাডমিশনের জন্য। কারণ এই চ্যাপ্টারগুলো তো ফাইনাল প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিলাই তোমরা। তাহলে এগুলো কি বাদ থাকলো, অ্যাডমিশনের জন্য কিছু অংশ বাদ থাকবে যেগুলো তুমি এই প্রিপারেশন নেওয়ার সময় করতে পারোনি সময়ের অভাবে। আমি কিন্তু সার্বিকভাবে সব স্টুডেন্টের জন্য এটা বলছি, দুর্বল স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সবার জন্যই, যে প্রিপারেশন নেওয়ার সময় তোমার যে 4টা চ্যাপ্টার শর্ট প্রিপারেশনের জন্য দিয়েছে, কেবলমাত্র ফাইনাল প্রিপারেশনের জন্য বেস করে তোমরা এই 4টা চ্যাপ্টার শেষ করে নিবা। তাহলে বাদ থাকবে কি, হয়তো বা 30 থেকে 40% মানে অ্যাডমিশনের জন্য কিছু অংশ বাদ থাকবে চ্যাপ্টারগুলো, সেগুলো আমরা অ্যাডমিশনের সময় পড়ে নেব। আর বাকি চ্যাপ্টারগুলো যেগুলো শর্ট সিলেবাসে নাই বাট অ্যাডমিশনে লাগবে, সেগুলো তোমরা পাশাপাশি করতে পারো, ঠিক আছে। কিন্তু আগে মনে রাখবা, তোমরা আগে ফাইনাল প্রিপারেশনের জন্য রেডি হও। ফাইনাল প্রিপারেশনে ভালো রেজাল্ট করবা, তারপরে না তুমি ইউনিভার্সিটিগুলোতে, মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবা। আগে যোগ্যতা অর্জন করো, তারপরে তোমরা অ্যাডমিশন নিয়ে ভাবিও। তোমার জন্য যে ঘটনাটা ঘটবে, মনে রাখবা সব স্টুডেন্টের জন্য একই ঘটনা ঘটবে। আমাদের দেশে এই সমস্যাটা দেখা দিয়েছে, এই আমাদের মতো এই কোচিং সেন্টার যারা চালায় বা প্রাইভেট যারা পড়ায়, এরা তোমাদের মাথাটাকে একবার আউলিয়ে দেয়, ঠিক আছে। এইটা করো, ওইটা করো, হ্যান করো, ত্যান করো, এখানে পড়ো, সেখানে পড়ো, আল্লাহ অমুক জায়গায় ভর্তি হওনি এখনো, তুমি তো শেষ। এই যে মনে করো আন্টিদের ভিতরে বা এই গার্ডিয়ানদের ভিতরে এই প্রতিযোগিতাটা শুরু হয়, ঠিক আছে। এই প্রতিযোগিতার কারণে কিন্তু ছেলেমেয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এটাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সঠিকভাবে সময়ের মূল্যায়ন করো, সময় তোমাকে মানে প্রতিদান দিবে। তো খোদা হাফিজ, ভালো থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।